চতুর্দশী যেখানে কোজাগরীকে শেষ আদর দিয়ে অনন্তে মেলায়, সেই পূর্ণতায় দাঁড়িয়ে আদিগন্ত তুমি। পরিচালক ও সাহিত্যিক অনির্বাণ চৌধুরী সংলাপ ধার করেই শুরু হলো দর্শন প্রতিক্রিয়া। 20 আগস্ট রবীন্দ্র সদনে মঞ্চস্থ এই শ্রুতি নাটক রেশ রেখে গেল অনন্তকালে। ভিজুয়াল এফেক্ট ও প্রপস ব্যবহার করে শ্রুতি নাটককে চলচ্চিত্রের আঙ্গিকে উপস্থাপন করলেন অনির্বাণ। বৃষ্টি ও অগ্নির গল্পে অনবদ্য সংলাপে দর্শক মন্ত্রমুগ্ধ। বৃষ্টির চরিত্রে ছন্দা ব্যানার্জির কণ্ঠ আর অগ্নির ভূমিকায় আরজে রাজার অভিনয় ও কণ্ঠজাত দর্শককে আচ্ছন্ন করে রাখে। নাটকের বড় পাওয়া হলো গান। সুফি গায়িকা রত্না বসুর সুরে ও কণ্ঠে ধুলো খেলা অসাধারণ। সায়ন্তন দাশগুপ্তের সুরে আমি তোমাকে চেয়েছি আবারও ও মানুষের মুখ আঁকা সহজ নয় গান দুটি বিশেষ ছাপ ফেলে। আরিহান্ত রাওয়ের কণ্ঠে মানুষের মুখ শ্রোতাদের মনে তাক কাটে। 3টি গানের গীতিকার অনির্বাণ চৌধুরী। অভিষেক কুণ্ডুর আলোয় সমুদ্র সূর্যোদয় সূর্যাস্ত থেকে হাওড়া স্টেশন সবই শ্রুতি নাটককে দিয়েছে চলচ্চিত্রের স্বাদ। নাটক দেখলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সত্যপ্রিয় সরকার, বাচিক শিল্পী চন্দন মজুমদার, সঙ্গীত শিল্পী শ্রমিক সিনহা ও সুরকার অনিন্দ্য বোস। এদিন ভরা রবীন্দ্র সদনে কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্তা ঘোষণা করেছেন আদিগন্ত তুমের ডিজিটাল সত্ত্ব তাদের হাতে। অনির্বাণ চৌধুরীর নাটক, গান ও সংলাপ বাংলা শিল্পকে এক নতুন স্বতন্ত্রতা দিয়েছে। প্রথম কথা হচ্ছে সমগ্র অনুষ্ঠানটার নাম রাখা হয়েছে হয়তো তোমারই জন্য। আসলে গোটা অনুষ্ঠানটা আমরা শ্রদ্ধেয় কিংবদন্তি মান্না দে মহাশয়কে উৎসর্গ করছি। তার এই গানের কোলাজ, নাচ, এটা একটা অভিনব ফিউশন, যেটা আগে বাংলায় কখনো হয়নি, যে মান্না দেকে নিয়ে একটা গান আর নাচের কোলাজ করা। আর প্রথম ভাগে আমারই পরিচালনায়, আমারই লেখা এবং আমারই গীত রচনায় একটি নাটক আদিগন্ত তুমি, যেটা আমার সঙ্গীত মুখর নাটক। এবং আমি এই ধরনের নাটক এই নিয়ে 3বার প্রদর্শন করছি এই নিয়ে, কারণ আমি চেয়েছি নাটকের মধ্যে সঙ্গীত একটা বিরাট পার্ট, এই সঙ্গীত পার্টটাকে সামনে নিয়ে আসা নাটকের মাধ্যমে। কারণ আমরা প্লেব্যাক সিঙ্গারদের বা প্লেব্যাক যারা করে তাদেরকে পর্দার আড়ালেই দেখি, তো আমি ওই নতুনত্বটা আনার চেষ্টা করছি যে তারাও একটা অভিনয়ের অংশ। তো সেইটা আমার এই তৃতীয় নিবেদন। আগে বৃষ্টি ভেজা নীরা করেছিলাম, তারপর দিলাম তোমায়, তারপর এখন এই আদিগন্ত তুমি। এখানে FM বিখ্যাত রাজা 91.9 ফ্রেন্ডস আরজে রাজা আছেন নাম ভূমিকায়, এবং ছন্দা ব্যানার্জি অন্যতম সেরা বাচিক শিল্পী। সায়ন্তন দাশগুপ্ত সুর করেছেন দুটো গানের, একটা গানে সুর করেছেন রত্না বসু, উনি নিজেও সুফি গায়ক বিখ্যাত, এবং আলো করেছেন অভিষেক কুণ্ডু। তো এই নিয়ে আমার টোটাল নাটকটা এক্ষুনি আমরা শুরু করবো আর কি। আচ্ছা, এই যে নামটা কি করে ভাবলে? দেখো, বেসিক্যালি আপনাদের দৃষ্টিসীমার মধ্যে কি পাওয়া যায়? আকাশ, তারপরে কি আর দিকে দেখতে পাই না, কিন্তু তারপরের যেটুকু সেটুকুই হচ্ছে প্রেম। তাই আমি বলছি দিগন্তের পরে আদিগন্ত, এবং তুমি মানে আমার প্রেম। তাই নাটকের নাম আদিগন্ত প্রেম, মানে আকাশ ছাড়িয়ে আর কি। কি বলতে চান দর্শকদের জন্য? দর্শকদের জন্য বলতে চাই, আমার নাটকের বিষয় ভাবনা হচ্ছে ইগো। এই ইগোটা যাতে, এটা আমাদের সপ্তম রিপু, যেটা শাস্ত্রে লেখা হয়নি। আমরা ক্রোধ এই ষষ্ঠ রিপু অবধি জানি। আমার মনে হয় সপ্তম রিপু যেটা ইগো, যার জন্য বহু ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি এই নাটকের মাধ্যমে চেষ্টা করেছি ইগোকে কিভাবে ভাঙবো, সেই সমাধানের পথটা খুঁজবো। সেই কারণেই আমি সমস্ত দর্শককে বলছি নাটকটা দেখতে, যাতে একটা ইগো ভাঙার মঞ্চ খুঁজে পাওয়া যায়। এই লেখাটা যখন শুরু করেছিলেন তখন এই ভাবনাটা কিভাবে এসেছিল? এই ভাবনাটা ওই বহু সম্পর্ক হারিয়ে যাচ্ছে, তো আমারও যাচ্ছে, আপনারও যাচ্ছে। তো তখন আমি একদিন অ্যানালাইসিস করলাম, তাহলে এই সম্পর্কগুলোর যে ভাঙে তার অন্তরায় হলো ইগো। আমরা যদি কেউ একজন ইগো ছেড়ে কি গো বলে এগিয়ে আসতে পারি, তাহলে বোধহয় এই পৃথিবীটা অনেক বেশি প্রেমময় হবে। সেই ভাবনা থেকে দাঁড়িয়ে আমার এই নাটকটা লেখা। মঞ্চ তো সবসময় চ্যালেঞ্জিং, ভালো লাগে নতুন নতুন কাজ করতে। আর অনির্বাণের পরিচালনায় একটা কাজ আমি আর ছন্দা মিলে করলাম একসাথে। আর মিউজিক্যাল একটা ব্যাপার, তাতে আরও অনেকে ছিলেন।
গান ছিল এবং অন্যরকম একটা প্রোডাকশন। তো আমার মনে হয় যে এই ধরনের প্রোডাকশন যদি আরও হয় এবং সকলের মধ্যে যদি এ ধরনের কাজ ছড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় আরও অনেকে আসবেন আর কি প্রোডাকশন এই ধরনের কাজ করার জন্য। যত হবে তত তো আমাদের আরও ভালো হয়, এটুকুই আমার বলার আর কি। অনির্বাণদার এই যে লেখা এবং সেটা পাঠ করতে তোমার কীরকম মনে হয়? অনির্বাণকে আমি একেবারে ছোটোবেলা থেকে চিনি, আর অনির্বাণের লেখার মধ্যে একটা প্যাশন আছে, যে প্যাশনটা একটা চ্যালেঞ্জ থাকে যে সেই প্যাশনটাকে ফুটিয়ে তোলা। আসলে আমি যেটা সেটা তো আর আমি থাকবো না, অর্থাৎ আমার থাকার কথা নয় স্টেজে উঠে। সেই যে চরিত্র হয়ে ওঠা, ওটা হওয়ার চেষ্টা করি। আজকে জানি না আমি কতটা কি পেরেছি, সেইটুকু চেষ্টা ছিল। তোমার নিজে পাঠ করে কেমন লেগেছে? আমার খুবই ভালো লাগে। চরিত্রটা একটু অন্যরকম, কলেজের প্রেম বলা যেতে পারে, কলেজের দুজন বন্ধু যাদের একটু পরিণত বয়সে আবার দেখা হচ্ছে, কিন্তু প্রেমটা রয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু জীবনে ঘটে যায় আমাদের কলেজের লাইফে। আমরা সকলেই যাই স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে যখন 20 বছর 25 বছর ধরে দেখা হয়, তার মধ্যে হয়তো কাউকে ভালো লাগতো, সেই ভালো লাগাটা কিন্তু থেকে যায়। তো তারপরে যখন এইটার ক্লাইম্যাক্স এসে যখন হয় যে আমারই একটা শরীর খারাপ হয় এবং ক্যান্সার হয়, তো সেইখানের যে অভিনয়টা সেটা একটু টাফ ছিল। তো সেটা আমি চেষ্টা করছি করার আর কি। মানে এটা তো একটা অন্যরকমের স্ক্রিপ্ট, এ ধরনের কাব্যময় স্ক্রিপ্ট এখন তো সত্যি কমই হয়। আমি এরকম স্ক্রিপ্টে আগে অনির্বাণের লেখা পড়েছি, আবারও পড়লাম। এটা তো আই এম সো প্রিভিলেজড অ্যান্ড থ্যাঙ্কফুল যে আমি এটা করার সুযোগ পেলাম। কতটা ভালো লেগেছে, কতটা করতে পেরেছি সেটা তো দর্শক বলবে, বাকিটুকু আপনারাই বিচার করবেন। এই যে অনির্বাণদার লেখা, আপনি আগেও কাজ করেছেন, লেখার ধরনটা কি আপনার কীরকম লাগে? লেখার ধরনটা ডিফারেন্ট। ধরুন সাধারণত শ্রুতি নাটক এখন যেরকমভাবে স্টেজে করা হয়, মানে আমি নিজেও তো করি, সেগুলো যেরকম একটা সাধারণ একটা গল্প প্লটকে নিয়ে একেবারে 1:1 বা 1:3-4 এরকমভাবে কথা হয়। কিন্তু এখানে যেটা হয় ভীষণ একটা ডেপথ থাকে প্রত্যেকটা শব্দের মধ্যে, মানে আপনাকে নিজেকে পড়তেও হবে মন দিয়ে, আর যিনি শুনবেন তাকেও কিন্তু সাধারণ নাটকের মতন ঠিক আছে একটু মোবাইল দেখলাম তারপরে আবার শুনবো, তাতে কিন্তু একটা লিঙ্ক মিস হয়ে যাবে। এটাই হলো এই নাটকের মানে ওর লেখার, অনির্বাণের লেখার এটার একটা বিশেষত্ব, যে প্রত্যেকটা লাইনের বা প্রত্যেকটা শব্দের, লাইনের তো থেকেই, কিন্তু প্রত্যেকটা শব্দ চয়ন ভীষণ অন্যরকম, কাব্যিক এবং মানে অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ। সেই জায়গাগুলোকে যদি এবং রূপক অর্থেও কিছু কিছু জায়গায় রূপক অর্থেও ব্যবহার করা হয়, তো সেইগুলোকে যদি কেউ একটু মন দিয়ে না শোনে, মানে সেই জায়গাটা কখনোই ধরতে পারবে না। এটাই আমি এতদিন ধরে করে এসেছি, আর মানে এটাতেও তাই। আমরা শুনছিলাম, খুব ভালো লাগছিল। এই যে কোন জায়গাটা খুব টাফ মনে হয়েছে? মানে আমি দেখলাম যে প্রথমের কথোপকথনগুলো একটু অন্য ধরনের এবং লাস্টের দিকটা খুবই একটা ইমোশনাল ব্যাপার ছিল। দেখুন, আমরা এতটাই চর্চা করি, কোনো জায়গাটা খুব একটা টাফ আর রাখি না। জায়গাটাকে স্মুথ যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবেই চর্চা করি। আর অবশ্যই পরিচালকের এখানে বিশাল ভূমিকা, মানে সবসময় আমাদের সাপোর্ট করে এবং এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেভাবে আমার খুব একটা টাফ মনে হয়নি। আমি শুধু মনে করেছি আমি যেন নিজের নার্ভটাকে ঠিক রেখে কাজটাকে মানে পুরোটাকে ডেলিভার করতে পারি, এই আর কি।